আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা এমন একটি অসাধারণ সমাজতাত্ত্বিক কাঠামো নিয়ে কথা বলবো যা শুনলে সত্যি অবাক হতে হয়। যে কোনো ইসলামী সমাজ কিভাবে টিকে থাকে, কিভাবে তার সংস্কার হয়, আর কেনই বা কখনো কখনো সমাজ স্থবির হয়ে পড়ে, তার পেছনে সেই তিনটি মানহাজ বা পদ্ধতি নিয়েই আমাদের আজকের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো আয়োজনে আমরা যা কভার করব তা হল প্রথমে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের পরিচিতি, এরপর একে একে প্রথম স্তম্ভ ঐতিহ্য বা সিলসিলা, দ্বিতীয় স্তম্ভ প্রমাণ বা দলিল এবং তৃতীয় স্তম্ভ রাজনীতি বা সিয়াসত নিয়ে আলোচনা, আর সবশেষে থাকছে এই তিনটি পথের চূড়ান্ত সমন্বয়। তো ১ নম্বর পর্ব, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের পরিচিতি, সমাজের চালিকা শক্তিগুলোকে বোঝা। মূল আলোচনায় যাওয়ার আগে মানহাজ শব্দটার মানে পরিষ্কার হওয়া দরকার। সহজ ভাষায় বললে মানহাজ মানে হল একটি সুনির্দিষ্ট পদ্ধতি বা পথ। এটি মূলত সেই মৌলিক কাঠামো যার উপর ভিত্তি করে নির্দিষ্ট কোনো চিন্তাধারা বা সামাজিক আন্দোলন গড়ে ওঠে। সোজা কথায়, একটি সমাজ ঠিক কোন পথে চলবে, মানহাজ হল তার রোডম্যাপ। সমাজ পরিচালনার ক্ষেত্রে উৎসগুলোতে মূলত তিনটি সুনির্দিষ্ট মানহাজের কথা বলা হয়েছে। এগুলো হল সিলসিলা বা ঐতিহ্য, আসার বা প্রমাণ এবং সিয়াসাত বা রাজনীতি। চমকপ্রদ ব্যাপার হল এই তিনটি শক্তি সবসময় নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করে পুরো সমাজটাকে আকার দেয়। এবারে দ্বিতীয় পর্ব, প্রথম স্তম্ভ ঐতিহ্য বা সিলসিলা, সমাজের প্রধান স্পন্দন। একটি বাস্তব উদাহরণ দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই উপমহাদেশে ট্র্যাডিশন বা সিলসিলার সবচেয়ে বড় উদাহরণটি হল হানাফি মাযহব। মধ্য এশিয়ার তুর্কিস্তান হয়ে এই ঐতিহ্য আমাদের অঞ্চলে প্রবেশ করেছিল, আর শতাব্দীর পর শতাব্দী ধরে সমাজের একটি বিশাল অংশকে এটি ধারণ করে রেখেছে। কিন্তু এই ঐতিহ্যের একটি বড় চ্যালেঞ্জ আছে। লেখক এখানে চিকিৎসা বিজ্ঞানের দারুণ একটি রূপক টেনেছেন। বলা হচ্ছে, যখন একটি সিলসিলা দীর্ঘদিন ধরে সমাজে চলতে থাকে, তখন স্বাভাবিকভাবেই এর মধ্যে জং বা মরিচা ধরতে শুরু করে, মানে সমাজে এক ধরনের স্থিবিরতা চলে আসে। আর ঠিক তখনই ওই পদ্ধতিটির একটু সংস্কার বা ঘষামাজার প্রয়োজন পড়ে। আর এখান থেকেই আসে ৩ নম্বর পর্ব, দ্বিতীয় স্তম্ভ প্রমাণ বা দলিল, সামাজিক সংস্কারে আলেমদের হাতিয়ার। একটু আগে যে মেডিকেল মেটাফরের কথা বলছিলাম, তার চমৎকার একটি সম্প্রসারণ এখানে আছে। ঐতিহ্যের সংস্কার যদি একেবারেই না করা হয়, তবে সমাজে যেন বাতের ব্যথা শুরু হয়, সমাজটা অচল হতে থাকে। অন্যদিকে এই সংস্কারের কাজটা যদি অদক্ষ হাতে পড়ে বা ভুলভাবে করা হয়, তবে তার সমাজে উল্টো ইনফেকশন বা গভীর ক্ষতের সৃষ্টি করে। মানে দুটো পরিস্থিতি সমান বিপজ্জনক। লেখক এই সংস্কার প্রক্রিয়াটাকে কাপিং বা শিঙ্গা লাগানোর সাথে তুলনা করেছেন। উৎস অনুযায়ী ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির পদ্ধতিটি হল একটি ভারসাম্যপূর্ণ বা স্বাস্থ্যকর কাপিং, যা জং দূর করে ঠিকই, কিন্তু এর অ্যালার্জিক রিয়াকশন কম। অন্যদিকে সালাফি বা আহলে হাদিস আন্দোলনের পদ্ধতিকে এখানে কিছুটা কঠোর কাপিং বলা হয়েছে। এটি সমাজের দূষিত রক্ত বের করে ঠিকই, কিন্তু অনেক সময় প্রবল অ্যালার্জিক প্রতিক্রিয়াও তৈরি করতে পারে বলে লেখক পর্যবেক্ষণ দিয়েছেন। আর এর ফলে তৈরি হয় সবচেয়ে বড় সংকট, একটি পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যস্থান। যখন মূল ঐতিহ্যবাদীরা দলিলের এই হাতিয়ার ব্যবহার করতে চান না, আবার সংস্কারপন্থীরা এই জটিল গবেষণার টুলটা সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দেন, তখন সমাজে এক বিরাট শূন্যস্থান আর চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবার আসি ৪ নম্বর পর্বে, তৃতীয় স্তম্ভ রাজনীতি বা সিয়াসাত, কূটনীতি ও সুরক্ষার পরিবর্তনশীল অবস্থান। এই সিয়াসাতের দাবিগুলো কিন্তু অত্যন্ত কঠিন। এর জন্য দরকার হয় পরিবর্তনশীল কূটনীতি, নিত্য নতুন আইডিয়া সম্পর্কে আপডেটেড থাকা এবং নিজস্ব ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। প্রতি মুহূর্তেই এখানে হাই লেভেল ডাইনামিজম বা গতিশীলতা প্রয়োজন। মজার ব্যাপার হল, ঐতিহ্যবাদীরা প্রায়শই রাজনীতি বিমুখ হয়ে পড়েন, কারণ তাদের ধীরস্থির স্বভাব এই অস্থিতিশীল সিয়াসতের সাথে ঠিকমতো তাল মেলাতে পারে না। তবে এই সিয়াসতেরও নিজস্ব একটি বড় ঝুঁকি আছে। উৎস অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে দেখাচ্ছে যে অতিরিক্ত মাত্রায় রাজনৈতিক লক্ষ্যের দিকে ফোকাস করলে আন্দোলনগুলো অনেক সময় মূল দলিল এবং ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যেমন জামাত বা ইখওয়ানের মতো আন্দোলনগুলোর কথা উদাহরণ হিসেবে এসেছে। অতিরিক্ত রাজনীতি নির্ভরতা অনেক সময় তাদের সেই শিকড় থেকেই বিচ্ছিন্ন করে দিতে পারে। ৫ নম্বর পর্ব, তিনটি পথের সমন্বয়। একটি সুস্থ সমাজের জন্য কেন তিনটি স্তম্ভই প্রয়োজন? এই চক্রাকার জীবন ব্যবস্থাটা কিন্তু দারুণ। যে কোনো ঐতিহ্য বা সিলসিলাই শুরুতে প্রমাণ বা দলিল দিয়ে শুরু হয়, এরপর সেটি প্রতিষ্ঠিত হয়, ঐতিহ্যে পরিণত হয়। সময়ের সাথে সাথে তাতে জং বা মরিচা ধরে।
আর এরপর আবারও নতুন প্রমাণের মাধ্যমে সেটিকে সংস্কার করা হয়। আজকের প্রমাণেই আগামীকালের ঐতিহ্যে পরিণত হবে। এটাই অমোঘ নিয়ম। পুরো ইকোসিস্টেমটার দিকে এক নজরে তাকালে দেখা যায় ঐতিহ্যের মূল লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা, কিন্তু ঝুঁকি হল স্থিবিরতা। প্রমাণের লক্ষ্য হল সংস্কার, কিন্তু ঝুঁকি হল সমাজে ঘর্ষণ ও ক্ষত তৈরি হওয়া। আর রাজনীতির লক্ষ্য কূটনীতি, কিন্তু এর বড় ঝুঁকি হল শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, এই তিনটির যদি সমন্বয় না ঘটে তাহলে কি হবে? দলিল বা সিয়াসতের সুরক্ষা ছাড়া সমাজ যদি কেবল ঐতিহ্যের উপর নির্ভর করে বসে থাকে, তবে তার চূড়ান্ত পরিণতি কি হতে পারে? উৎসের এই লাইনটা ভীষণ শক্তিশালী। ঐতিহ্যবাদীরা হল মূলত একটি জাতির হৃৎপিণ্ড বা কল্বের মতো। এই হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে সমাজটাই নিঃশেষ হয়ে যাবে। কিন্তু একে সচল রাখতে হলে দলিলের মাধ্যমে তার হার মজবুত করতে হবে এবং সিয়াসতের মাধ্যমে চারপাশ থেকে সুরক্ষা দিতে হবে। তা না হলে এই সমাজ কেবল অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে। পরিশেষে একটি ভাবনার জায়গা দিয়ে আজকের বিশ্লেষণ শেষ করছি। আজকের এই জটিল বিশ্বে আধুনিক সমাজগুলো কিভাবে একই সাথে শেকড়ের ঐতিহ্য, রাজনীতির গতিশীলতা এবং প্রমাণের কঠোরতার মাঝে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে পারে, এই তিন শক্তির সঠিক সমন্বয়েই সম্ভবত ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। বিষয়টি নিয়ে গভীর ভাবনার আমন্ত্রণ রইল।